তোমাদের পড়াবো সুস্থতার বিজ্ঞানের একটা পার্ট, ক্লাস 11 সেমিস্টার 2 সোশ্যাল ওয়েলবিং, সায়েন্স অফ ওয়েলবিং এর সেমিস্টার 2 এর সোশ্যাল ওয়েলবিং বা সামাজিক সুস্থতা, এই অংশটা আজকে আমি তোমাদের পড়াবো। সোশ্যাল ওয়েলবিং এ আমরা যে চারটে বিষয় মূলত পড়ব সেগুলোকে একটা গ্ল্যান্স দেখে নিই। ইন্ডিকেটরস অফ সোশ্যাল ওয়েলবিং অর্থাৎ সামাজিক সুস্থতার সূচক সমূহ, যেগুলোর দ্বারা আমরা বুঝতে পারবো যে ব্যক্তি সামাজিকভাবে সুস্থ আছে কি না। দ্বিতীয়ত লাইফ স্কিলস, জীবনের বাঁচার জন্য বা ভালোভাবে বাঁচার জন্য যে নিপুণতা বা শৈলী বা দক্ষতা সমূহের প্রয়োজন, সেই লাইফ স্কিলস সেগুলোকে কিভাবে প্রয়োগ করতে হয় আমরা শিখব। এছাড়া রয়েছে হেলথ ইস্যুস, যে সামাজিক সুস্থতা নির্ভর করে থাকে যে ধরনের দৈহিক সুস্থতা বা স্বাস্থ্যের ওপর, বা সামাজিক সুস্থতার ফলে বা অসুস্থতার ফলে যে ধরনের হেলথ ইস্যুস দেখা দেয় সেগুলো, এবং ওয়েজ অফ ইমপ্রুভিং সোশ্যাল ওয়েলবিং, অর্থাৎ কি করে সামাজিক সুস্থতাকে আরো উন্নতির দিকে বা আরো সামাজিক সুস্থতার উন্নয়ন ঘটানো যায় সেই পদ্ধতিগুলো। এই চারটে আমরা মূলত সামাজিক সুস্থতাতে পড়ব, কিন্তু আজকে এই ভিডিওতে আমরা বিশেষত পড়ব এই দুটোকে আমরা ভালো করে জানবো, ইউনিট 1 আর ইউনিট 2। চলে যাই ইউনিট 1, ইন্ডিকেটরস অফ সোশ্যাল ওয়েলবিং, সামাজিক সুস্থতাকে দেখার বা পরিমাপ করার বা সামাজিক সুস্থ আছে কিনা তার যে বৈশিষ্ট্যগুলো মূলত আমরা জানবো এই ইউনিটের মাধ্যমে। সামাজিক সুস্থতার সূচক সমূহ বা ইন্ডিকেটরস অফ সোশ্যাল ওয়েলবিং। প্রথমেই দেখব সামাজিক সুস্থতা কি, তাকে সামাজিক সুস্থতাকে জীবনে আনতে গেলে তাকে আগে বুঝতে হবে, সেই সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের দরকার। Social well-being means having meaningful connections, a sense of belonging, and the ability to build and maintain positive relationships with family, friends, and community, allowing you to feel supported, valued, and connected to others. সামাজিকভাবে আমাদের পরিবারের সঙ্গে, পরিবারের বাইরে যে বৃহত্তর সামাজিক ক্ষেত্র তার সঙ্গে, বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে আমরা যে একটা সুন্দর বন্ধনের দ্বারা আবদ্ধ থাকি, সম্পৃক্ত থাকি, সেই বিষয়টাকে বলা হয় সামাজিক সুস্থতা। এই আবদ্ধ থাকাটা অবশ্যই থাকবে অর্থপূর্ণ এবং উন্নয়নমূলক, এবং এইভাবে আমরা বন্ধনে আবদ্ধ থাকলে আমাদের ভিতরে একটা গভীর নিরাপত্তা বোধ থাকবে এবং থাকবে নিজেদের গুরুত্ব সম্পর্কে একটা উপলব্ধি, এবং আমরা অন্যদের সঙ্গে সর্বদা সংযুক্ত থাকতে পারবো, যেটা সামাজিক জীব হিসেবে মানুষের সব থেকে বেশি দরকার। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে মানুষ হচ্ছে সামাজিক জীব, ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল। তাহলে সামাজিক জীব হিসেবে মানুষের তো একটা নির্দিষ্ট কিছু ডিউটিস, নির্দিষ্ট কিছু প্রেক্ষাপট রয়েছে, যে প্রেক্ষাপটটাকে তাকে অর্থপূর্ণ করে তুলতে হয় এবং তাকে সকলের সাথে সমাজে আবদ্ধভাবে বা সমাজবদ্ধভাবে তাকে বাস করতে হয়। সেই সমাজের সাথে যদি সে বিযুক্ত থাকে অথচ সমাজে বাস করে, তাহলে তার মানসিক, দৈহিক কোনো ধরনের ভালো থাকাটা বোধহয় আর হয়ে উঠবে না। তাই সামাজিকভাবে ভালো থাকাটা অত্যন্ত জরুরি, যে কারণে সোশ্যাল ওয়েলবিং হচ্ছে সায়েন্স অফ ওয়েলবিং এর একটা সিগনিফিকেন্ট প্যারাডাইম।
It's about how well you function in your social environment, communicate effectively, and contribute to society, impacting your overall health and happiness. এটার মূল কথা হচ্ছে যে আমরা কতখানি সামাজিক পরিবেশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, সংযুক্ত থাকার মাধ্যমে সামাজিকভাবে আমরা কতটা গতিশীল থাকব, আমাদের সামাজিক গতিশীলতা কতটা ফ্রুটফুল, মিনিংফুল হবে। আমরা সামাজিকভাবে রয়েছি, আমাদের অবস্থান অবশ্যই সামাজিক, কিন্তু আমাদের সংযুক্ত থাকতে অসুবিধা, আমাদের অ্যাডজাস্ট করতে অসুবিধা, আমাদের সামাজিক মানুষগুলোকে কাছে টানতে অসুবিধা, ক্লোজনেস পারি না, বা আমরা সামাজিকভাবে দায়বদ্ধতা নিতে পারি না, কমিটেড থাকতে পারি না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু নিরন্তর আমাদের চোখের সামনে পড়ে। হয়তো আমরাও অনেকে কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের অসুবিধায় ভুগতে থাকি। সেই জায়গা থেকে আমাদের অবশ্যই দরকার উত্তরণের। আচ্ছা, তারপরে চলে যাই কম্পোনেন্টস অফ সোশ্যাল ওয়েলবিং, সামাজিক সুস্থতার উপাদানগুলো। এই উপাদানগুলোকে আমরা শর্টে দেখে নিই যে এই উপাদানগুলোকে থাকতেই হবে সামাজিকভাবে সুস্থ হতে গেলে বা সামাজিকভাবে আমাদের ভালো থাকতে গেলে। প্রথম হচ্ছে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, সামাজিক গ্রহণযোগ্যতা। সামাজিকভাবে আমরা প্রত্যেকে চাই, বড় হওয়ার সাথে সাথে এই চাহিদা ভিতরে আমাদের তৈরি হয়ে যায় যে সামাজিকভাবে আমরা গ্রহণযোগ্যতা অবশ্যই লাভ করব। যে কারণে একটা শিশু তার মায়ের কাছে জানতে চায়, মা ঠিক করেছি, বা মা যদি সেটাকে তাকে তিরস্কার করে বা বকে বা বলে যেটা করো না, তুমি করলে কিন্তু কেউ তোমায় ভালোবাসবে না, তাহলে সে কিন্তু আর করতে চায় না, তার ভেতরে এটা কাজ করে। অর্থাৎ আমরা প্রত্যেকেই চাই যে সামাজিকভাবে আমরা যাই করি না কেন আমাদের সবটুকু সামাজিকভাবে ওয়েল অ্যাকসেপ্টেড হবে। শুধু অ্যাকসেপ্টেড হবে না, আমরা তারপরেও অনেক কিছু চাই, কিন্তু ন্যূনতম ভাবে আমাদের গ্রহণযোগ্যতা জরুরি হয়ে পড়ে। A positive attitude when perceiving the complex behavior of other individuals in society. শুধুমাত্র নিজের অ্যাকসেপ্টেন্স নয়, অন্যকেও অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ আমি সকলের কাছে গ্রহণযোগ্য হব, এবং যে ব্যক্তি চারপাশে অনেক রকম অপ্রীতিকর ঘটনা বা জটিল ঘটনার মুখোমুখি আমরা হই, যেটা আমরা খুব বেশি প্রত্যাশা করি না, খুব বেশি সদর্থক নয়, হয়তো বা নেতিবাচক, কিন্তু সেগুলোকেও, অপ্রত্যাশিত জীবনের ঘটনাগুলোকে আমাদের জীবনে একটা সামাজিক গ্রহণযোগ্যতা সেগুলোকে করতে হবে। সেগুলোকে একেবারে রিজেক্ট করা যাবে না, কারণ সেগুলো, সেই বিষয়গুলো আমাদের সমাজের অঙ্গ, আমাদের বেঁচে থাকার অঙ্গ। তাই সেগুলোকে আমরা কিভাবে গ্রহণযোগ্য হিসেবে ভাবতে পারি বা গ্রহণ করতে হবে, করে আমাদের সেই বাধাগুলোকে ওভারকাম করতে হবে, সেটা আমরা জানবো সামাজিক সুস্থতার বিজ্ঞানে। এটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স তাই একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। সোশ্যাল অ্যাকচুয়ালাইজেশন, সামাজিক উপলব্ধি, আত্মোপলব্ধি। Individual believes that there are different types of power among different individuals in society, and society helps to realize those powers in a positive way. সামাজিকভাবে আমাদের চারপাশে অনেক মানুষ রয়েছে, বহু মানুষ, বহু ট্যালেন্ট, বহু প্রতিভা, বহু গুণ, বহু দোষ, এর মধ্যেই প্রচুর ক্ষমতা রয়েছে প্রত্যেক মানুষের, সেটা আইদার উন্নয়নমূলক অথবা নেতিবাচক হতে পারে, কিন্তু পাওয়ার রয়েছে প্রত্যেক মানুষের মধ্যে, সেগুলোকে উপলব্ধি করতে হবে। আমরা, আমাদের স্বাভাবিক একটা প্রবৃত্তি থাকে, আমরা নিজেকে সর্বোচ্চ আসনে বসিয়ে রাখি এবং নিজের প্রতি একটা দর্পণ বা আয়না ফিট করে রাখি, ভাবি আমি সেরা, আমি করছি, আমি জানছি,
না, আমি বলছি না আর সকলের দিকে তাকিয়ে নিজেকে হারিয়ে ফেলো, না, কিন্তু সকলেই করছে, সকলের সবকিছুতেই অধিকার রয়েছে এবং সকলেই সবকিছুতে দক্ষতাও তারা তৈরি করছে এবং প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ক্ষমতা আছে। কাউকে আমরা সামাজিকভাবে ডিসকার্ড করে দিতে পারি না, রিজেক্ট করতে পারি না। এই সোশ্যাল অ্যাকচুয়ালাইজেশন এভাবেই ডেভেলপ করে। নেক্সট হচ্ছে সোশ্যাল কন্ট্রিবিউশন, সামাজিক অবদান। সামাজিকভাবে আমাদের কিছু না কিছু অবদান রেখে যেতে হবে। শুধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সমাজ থেকে বহু কিছু নিই। আমরা জন্ম থেকে আমাদের বাবা মা, পরিবারের অন্যান্য জন, তারপরে বন্ধু বান্ধব, তারপরে শিক্ষাক্ষেত্র, তারপরে কর্মক্ষেত্র, তারপরে এছাড়াও আরো বহু বহু বিষয়। আমরা বাসে উঠলেও একজন কন্ডাক্টর এবং ড্রাইভার ছাড়া আমরা সে বাসে ভ্রমণ করতে পারবো না, যাতায়াত করতে পারবো না। আমরা দোকানে গেলেও শপকিপার আছে, দোকানি রয়েছে যে আমাকে হেল্প করে জিনিসটা দিতে ওজন করে এবং সে তার কাছে আমরা টাকা দিই। একটা শুনশান দোকানে গিয়ে আমরা এখনো পর্যন্ত সেভাবে অভ্যস্ত নই, সেভাবে কিভাবে নেব আর কিভাবে দেব সেটা পৃথক প্রশ্ন। অটোমেটেড অনেক দোকান হয়, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমাদের এখানে আমরা অভ্যস্ত প্রত্যেকটা মুহূর্তে মানুষের সাথে আমরা কানেকশন রেখে আমরা যাই করি না কেন। ভোরবেলা উঠে যখন দাঁতটা মাজি, কলে যদি জল না থাকে, পাম্পটা যদি ঠিক সময় কেয়ারটেকার না চালিয়ে রাখেন বা বাবা চালিয়ে না রাখেন, জলটা না থাকে, জলটা যদি আসল জায়গায় জলাধার থেকে না এসে পৌঁছয়, জলাধার খালি হয়ে থাকে, মূল যে শহরের জলাধার, আমরা কিন্তু অলওয়েজ এভাবে সকলে সকলের সাথে ইন্টারকানেক্টেড। তো সেই কারণে সোশ্যাল কন্ট্রিবিউশন আমাদের রাখতে হবে, শুধু আমরা নিয়ে যাই সেভাবে দেখতে গেলে। তো প্রত্যেকটা মানুষের উচিত সামাজিকভাবে কিছু অবদান রাখা। সেটা খুব বৃহত্তর অবদান না হলেও ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রেও কিন্তু আমরা ত্যাগ স্বীকার বা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রেও আমরা এগিয়ে গিয়ে কিছু মানুষের জন্য যদি করি বা আমাদের পরিবারের জন্য আমাদের করাটাও কিন্তু ক্ষুদ্র ক্ষেত্রে সামাজিক অবদান। সুতরাং শুধু নেওয়ার জন্য স্বার্থপর হিসেবে আমাদের জন্ম নয়, এই বিষয়টা বুঝতে হবে। সোশ্যাল কোহেরেন্স, there are logical, meaningful relationships between different social issues, so it is possible to make references about them. তো প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের মধ্যে এই সমাজে আমরা সবাই একটা সুন্দর অর্থপূর্ণ সূত্রে আবদ্ধ, এটা অনুভব করতে হবে। উই শুড ফিল দ্যাট। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সোশ্যাল ইস্যুস এর মাধ্যমে আমরা এভাবে কানেক্টেড থাকি, সুতরাং এইটা আমাদের কাছে একটা খুব বড় ব্যাপার যে সোশ্যালি একটা অর্থপূর্ণ সূত্রে পরস্পরের সঙ্গে আবদ্ধ থাকা। বিভিন্ন ইস্যুতে আমরা এই সম্পৃক্ততা থাকি, তাতে সে খাদ্য থেকে শুরু করে, বাসস্থান থেকে শুরু করে, কর্মক্ষেত্র থেকে শুরু করে সবকিছুতেই আমরা এইভাবে আবদ্ধ থাকি। যে কোনো ইস্যুতে আমরা সামাজিকভাবে কোনো কাজটাকেই আমরা এককভাবে যাপন করতে পারি না, বিচ্ছিন্নভাবে সবসময় আমরা কানেক্টেড থাকি। যখন একলা ঘরে আমরা বসে থাকি তখনও কিন্তু যদি কারেন্ট না থাকে, যদি বিদ্যুৎ না থাকে, বিদ্যুতের বিদ্যুৎটা সরবরাহ করছেন যারা, তারা যদি সেটাকে অফ করে দেন বা তারা যদি ঠিকমতো দায়িত্ব পালন না করেন, তাহলে কিন্তু আমরা একা ঘরে আছি মনে করলেও পারবো না থাকতে। আমরা সবসময় কারণ না কারোর দ্বারা এই সমাজে, বৃহত্তর সামাজিক ক্ষেত্রে একটি সূত্রে আবদ্ধ, সেটা হচ্ছে আমরা মানুষ এবং একই সমাজবদ্ধ জীব। সোশ্যাল ইন্টিগ্রেশন, এই কম্পোনেন্টটাও আমাদের বুঝে নিতে হবে। দ্য ইন্ডিভিজুয়াল পারসিভস দেমসেলভস অ্যাজ পার্ট অফ আ কমিউনিটি, as a result of which they feel comfortable and feel that they will be benefited from the community. প্রত্যেক ব্যক্তি নিজেকে পারসিভ করে বা প্রত্যক্ষ করে একটা বৃহত্তর সমাজের অংশ হিসেবে, এটা খুব জরুরি। প্রত্যেকে যদি আমরা একটা অখণ্ড বৃহতের অংশ হিসেবে নিজেকে ভাবি,
তাহলেই কিন্তু আমাদের মধ্যে একটা একতা থাকবে। আমরা যদি নিজেকে বিচ্ছিন্নভাবে ভাবি, তাহলে কিন্তু সমাজের প্রত্যেকে বিচ্ছিন্নভাবে নিজেকে যদি ভাবি, তাহলে সেটার মধ্যে কোনো একতা বা নিজেদের মধ্যে যে একটা আপন ভাব, সেটি কিন্তু বিরাজ হবে না। এবং এই আপন ভাব বা একই অংশেরই আমরা একটা একই বস্তুরই অংশ, এভাবে না ভাবতে পারলে আমাদের মধ্যে কিন্তু সেই সোসাইটি বা সমাজের প্রতি একটা গভীর অনুভূতি জাগবে না, সদর্থক অনুভূতি, যার ফলে আমরা ত্যাগ করব বা সামাজিক অবদান তৈরি করব। তো এগুলো গেল কমিউনিটি অফ সোশ্যাল ওয়েলবিং। এবারে চলে আসছি কিছু সূচক। এইগুলো দ্বারা এই সোশ্যাল ওয়েলবিংটাকে মাপা হয়, পরিমাপ করা হয়, যে এই যে আমরা এতগুলো সূচক দেখতে পাচ্ছি, এইগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। সমাজের মানুষগুলো শুধুমাত্র কম্পোনেন্ট ঠিক থাকলে হবে না, ইন্ডিকেটর প্যারামিটার ফেলে মেপে দেখতে হবে যে প্রত্যেকটা ইন্ডিকেটর সোসাইটির প্রত্যেক মানুষ পাচ্ছেন কিনা। না পেলে তাদের কিন্তু সামাজিকভাবে ভালো থাকাগুলো গড়ে উঠবেন না। এগুলো যদি একেবারে লিমিটিং লাইনের নিচে থাকে, তাহলে কিন্তু আমি এর আগের যে কম্পোনেন্ট গুলো পড়লাম সেগুলো গড়েই উঠবে না। সুতরাং আমরা প্রথমেই আমাদের একটা সমাজকে খুব ভালোভাবে যদি জানতে যাই, একটা পার্টিকুলার কোনো সোসাইটিকে দেখে নেব এই ইন্ডিকেটর গুলো সেখানে ঠিকঠাক আছে কিনা। নয়তো সামাজিকভাবে কোনো স্তরের মানুষেরই ভালো থাকা হয়ে ওঠে না। প্রত্যেকটা মানুষকে একইভাবে একটা রেঞ্জের মধ্যে এই ইন্ডিকেটর গুলো অনুযায়ী থাকতে হবে। চলে আসি, প্রথম হচ্ছে পভার্টি বা হাঙ্গার, কোয়ালিটি এডুকেশন, gender equality, equitable distribution of resources, clean water and sanitation, affordable clean energy and work opportunity। একটা সমাজকে ভালো আছে, সমাজের লোকগুলো বা ভালো থাকবে, তাদের মধ্যে ওই সোশ্যাল কোহেরেন্স, সোশ্যাল ইন্টিগ্রেশন এগুলো জাগবে, বজায় থাকবে তখনই যখন এই ইন্ডিকেটর গুলো ঠিকঠাক মতন একটা সীমার মধ্যে দেখতে পাওয়া যাবে প্রত্যেককে। কেউ হয়তো দারিদ্র সীমার বহু ওপরে, কেউ হয়তো বহু নিচে, সেক্ষেত্রে দুজনেই লিমিটিং লাইন, একজনের খুব ভালো হলেও আরেকজনের এতটাই খারাপ, গোটা সমাজ ব্যবস্থাকে আমরা ভালো বলতে পারবো না। বা সোসাইটির ওই যে ওয়েলবিংটা, টোটাল সোসাইটি অ্যাজ এ হোল কখনোই ব্যালেন্স বা ভালো হবে না। তো আমরা এক এক করে এগুলো একটু দেখে নিই। পভার্টি, দারিদ্রের চরম নিম্নতম সীমাটাকে আমরা আচ্ছার দেখে থাকি আমাদের চলাফেরার পথে। আমরা হয়তো এই মানুষগুলোকে সেভাবে খুব কাছ থেকে দেখি না, জাস্ট দৃশ্যগুলো কিন্তু আমাদের কাছে পরিচিত। Poverty is the state of lacking sufficient financial resources or essentials for a minimum standard of living, including food, clean water, shelter, healthcare, education, affecting individuals. Poverty হচ্ছে একটা মূল সূচক, দারিদ্র হচ্ছে একটা মূল সূচক, যেটা যে পরবর্তী সূচকগুলো বলেছি, এটা যদি খুব নিচে থাকে তাহলে কিন্তু বাকি কোনোটাই তাদের পক্ষে পাওয়া সম্ভব নয়। অপ্রতুল অর্থনৈতিক উপাদানের জন্যই, অর্থনৈতিক যোগানের জন্যই কিন্তু দারিদ্র সীমার নিচে, অনেক নিচে মানুষ বসবাস করে। তাদের রোজগারের পথটা এত ন্যারো, তাদের অর্থ যোগান তারা এতটাই কম পায় যে প্রতিদিনকার খাদ্য তারা ভালোভাবে জোগাড় করতে পারে না। এবার সামাজিক অনেক অবস্থার দ্বারা এগুলো তৈরি হয়, হ্যাঁ, কিন্তু হয়। একটা সমাজকে চিনতে গেলে এই ধরনের অবস্থা সৃষ্টির কারণগুলোকেও আমাদের খোঁজ করতে হবে। কিন্তু আমরা তো আজকে জানতে এসেছি সামাজিকভাবে ভালো থাকবো কি করে। সুতরাং এইগুলো থাকলে আমরা খুব বেশি ভালোভাবে আমরা বলতে পারবো না একটা গোটা সোসাইটির এত % যদি এরকম অবস্থা হয়,
তাহলে সেই সোসাইটিটাকে খুব ওয়েলবিং এর মধ্যে দিয়ে যাপন করছে সেই সোসাইটির মানুষেরা। হয়তো অনেকে আছে অনেক উপরে, কিন্তু এই মানুষগুলো মধ্যে থেকে বেরিয়ে আসে অনেক দুষ্কৃতকারী। এই মানুষগুলোর মধ্যে জেগে ওঠে তাদেরও বেঁচে থাকার সমান অধিকার রয়েছে। তো তারা ওই ভালো থাকা সোকল্ড মানুষগুলোকে, তাদের জীবনগুলোর ভালো থাকাকে এরা বিনষ্ট করতে পারে, কোথাও একটা আমরা সেই ইঙ্গিত পেয়ে থাকি। তো এই জায়গাটাকে আমরা আজকে জানবো। মিনিমাম স্ট্যান্ডার্ড যদি না থাকে, সেখানে খাদ্য, জল, পরিচ্ছন্ন বা স্বচ্ছ জল, ক্লিন ওয়াটার আমাদের জন্য ভীষণ জরুরি, কারণ জল বাহিত হয়ে ম্যাক্সিমাম রোগ হয়। কিন্তু এই মানুষগুলোকে আশা করি বোঝাই যাচ্ছে যে এরা ক্লিন ওয়াটার কেন এমনি মানে খুব ডার্টি ওয়াটার নিয়ে অভ্যস্ত। কমপ্লেক্স কজেস লাইক আনএমপ্লয়মেন্ট, কেন কারণগুলো যে বললাম, আনএমপ্লয়মেন্ট হতে পারে, এদের বেকারত্ব, এরা কি চাকরি করবে, এদের পড়াশোনাই তো নেই, এডুকেশন নেই, সোশ্যাল এক্সক্লুশন। সামাজিক ভাবে আমরা এই মানুষগুলোর জন্য কতটুকু করব, কতটুকু করতে পারি, যতটুকু করতে পারি ততটুকু কি করছি? সামাজিক বড় বড় এনজিও কাজ করে, তারা কি তাদের সবটুকু ঠিকঠাক মতো পরিচ্ছন্নভাবে সমস্ত কাজগুলোকে শেষ করতে পারে? অর্থনৈতিক যোগান কি পুরোপুরি রয়েছে? এগুলো খুব বড় প্রশ্ন, এগুলোর আড়ালে চাপা পড়ে যায় এদের ভালো থাকার প্রশ্নগুলো। কিন্তু রয়েছে সোশ্যাল এক্সক্লুশন, রয়েছে সিস্টেমেটিক ইনইকুয়ালিটিস, রয়েছে সমাজের মধ্যে অসাম্যতা বা সবাইকে সমান ভাবে না দেখার মতন একটা মানসিকতা, manifesting as more than just low income but also limited opportunities and participation. হয়তো খুব দারিদ্র সীমার নিচে কেউ নেই, আমি তখন থেকে কথা বলছি একেবারেই নিম্ন স্তরের লোকগুলোকে নিয়ে, কিন্তু অনেকে আছে লো ইনকাম, তাদের জন্য কিন্তু ঠিকঠাক মতো পুরোপুরি রিকোয়ার্ড যে এডুকেশন বা ফুড, সেগুলো কি তাদের পক্ষে পাওয়া সম্ভব না। সুতরাং পভার্টি একটা খুব বড় ইন্ডিকেটর একটা সামাজিক সুস্থতার মাপকাঠি হিসেবে। এরপর চলে যাচ্ছে হাঙ্গার, পুরোপুরি রিলেটেড, পভার্টির সঙ্গে হাঙ্গার সম্পূর্ণভাবে রিলেটেড। Hunger is a complex condition ranging from a physical sensation to a severe global humanitarian crisis. As of early 2026, international reports indicate that global hunger levels remain a critical challenge, with approximately 1 in 12 people worldwide, 8.2%, facing hunger. হাঙ্গার ফেস করছে সারা পৃথিবীতে, তার পরিসংখ্যানটা দেখো। মানে এত, এই 2026-এরই রিপোর্ট বলছে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সমীক্ষা পেশ করছে যে আজকের দিনে দাঁড়িয়েও সর্বব্যাপী ক্ষুধা একটা সাংঘাতিক চ্যালেঞ্জ। যে পরিমাণ শস্য উৎপন্ন হচ্ছে থেকে যাচ্ছে সো কল বড় লোকদের হাতের মুঠোয়, যে যতটা লোক সারা পৃথিবীতে, যত মিলিয়ন পার্সনস আর দেয়ার, তত পরিমাণ খাদ্যের যোগান কিন্তু পৃথিবীতে হচ্ছে না। এটা একটা খুব কমপ্লেক্স কন্ডিশন। পেটে খিদে নিয়ে পৃথিবীর কোনো ভালো কাজ হয় না, কোনোদিনও কখনোই মানসিকভাবে উন্নয়নের জন্য প্রস্তুত হতে গেলে চরম ক্ষুধার্ত ভাবে সে কাজ হয় না। হ্যাঁ, কোনো একটা মানুষ, সে খুবই শিক্ষিত, সে হঠাৎ করে গরিব হয়ে গেছে, ততদিনে তার মধ্যে শিক্ষা ছাপ পড়ে গেছে, সে পরিশীলিত হয়ে গেছে, তখন সে ক্ষুধার্ত অবস্থাতেও কিছুটা পরিমাণ নিজেকে সৎ রাখা বা ন্যায়ের পথে চলার জন্য একটা গোল ঠিক করতে পারে বা সেই মনের জোর রাখতে পারে। কিন্তু যাদের ছোটবেলা থেকেই, যারা শিক্ষার আলো, যারা সুবিধার আলো পায়নি, তাদের জন্য ক্ষুধা একটা এত বড় চ্যালেঞ্জ যে ক্ষুধার পাহাড়টা ডিঙিয়ে তারা আর কিছু ভালোর খোঁজ পায় না। সুতরাং সামাজিকভাবে ভালো থাকতে গেলে একটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হচ্ছে ক্ষুধা বা ক্ষুধার্ত মানুষের সংখ্যা একটা সমাজে।
এবার দেখব কোয়ালিটি এডুকেশন। শিক্ষার তো মানসিক উন্নয়নে বা মানুষের আত্মোপলব্ধির পথে বা ভালো থাকার জন্য শিক্ষার থেকে বড় অস্ত্র আমরা আর দেখতে পাই না। শিক্ষার থেকে বড় আলো আমরা আজ পর্যন্ত সভ্য মানুষেরা খুঁজে পাইনি। কিন্তু এখানেও চলে আসে সেই প্রশ্ন যে অর্থনৈতিক যোগান সঠিকভাবে না থাকলে, বিশেষ করে বর্তমান দিনে, শিক্ষা কিন্তু সুদূর পরাহত। Quality education is a multidimensional concept that ensure all learners acquire the knowledge and skills necessary for a fulfilling life and a productive role in society. এখানে একটা কথা বারবার বলা হচ্ছে, কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশনটা কি? ঠিক আজকের দিনে দাঁড়িয়ে ঠিক যতটা টেকনোলজি বেসড এডুকেশন আমাদের দরকার, আজকের কমপ্লেক্স সোসাইটিতে দাঁড়িয়ে যে মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য যে ধরনের মোটিভেশনাল গাইডেন্স আমাদের দরকার, বা আজকের দিনে দাঁড়িয়ে যে নিত্য পরিবর্তনশীল শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, তার মধ্য দিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয়তা, ঠিক এইগুলো পাচ্ছে তো। শুধু যে নিরক্ষরতা থেকে স্বাক্ষর হওয়ার জন্য কিন্তু এই এডুকেশনের কথা এখানে বলা হয়নি। হ্যাঁ, ওটা তো একটা বড় স্টেপ, ওটা তো ফুড স্টেপ, ফার্স্ট ফুড স্টেপ, কিন্তু তারপরে রয়েছে কোয়ালিটি এডুকেশনের প্রয়োজনীয়তা। কারণ কোয়ালিটি এডুকেশন না থাকলে আমরা সমসময় নিজেদের মাথা তুলে দাঁড় করাতে পারবো না। সমসময় সমকালীন মানুষগুলোর সাথে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে যাব। কারণ প্রত্যেক মুহূর্তেই সামাজিকভাবে আমরা যতই হাত ধরাধরি করে চলি, কোনো মুহূর্তের জন্য যদি আমরা পিছিয়ে যাই, সমাজের বাকি মানুষগুলো কিন্তু তাদের মতো করে এগিয়ে যাচ্ছে। সুতরাং আমি যদি দাঁড়িয়েও পড়ি, আমি কিন্তু পিছিয়ে যাব। সুতরাং এই এগিয়ে যাওয়াটা আমাদের প্রত্যেকের জন্য অতি অবশ্য প্রয়োজন। যে সোসাইটিতে আমি বাস করছি তার জন্য প্রয়োজন মতো যে শিক্ষা, সেটাই হচ্ছে কোয়ালিটি এডুকেশন। সেটা আমরা পাচ্ছি কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নের জবাব যত সদর্থক হবে, সোশ্যাল ওয়েলবিং তত ভালো হবে। এই যে এখানে দেখো একটা ছবিতে দেখিয়েছে স্মার্ট বোর্ড অনুযায়ী পড়ানো হচ্ছে, বা এখানে প্রপারলি ইলুমিনেটেড একটা রুম, প্রপারলি যেখানে টিচারের কথা সবার কাছে পৌঁছচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে, বা একটা টেকনোলজি বেসড এডুকেশন দেওয়ার চেষ্টা হচ্ছে। এইগুলো কিন্তু মাথায় রেখে কোয়ালিটি এডুকেশনের প্রসঙ্গটা এসেছে। এরপর আমি চলে যাচ্ছি জেন্ডার ইকুয়ালিটি। সর্বক্ষণ আমরা এই বিষয়টাকে নিয়ে চর্চা করছি। আজ থেকে বেশ কিছু বছর আগে এই চর্চা শুরু হয়েছে। তারও আগে এই প্রসঙ্গটা একেবারেই অপ্রাসঙ্গিক বলে মনে করা হতো যে মেয়েরা একটা সেকেন্ডারি সেক্স, যারা পিছিয়ে থাকারই, যাদের বুদ্ধি কম, যাদের ক্ষমতা কম, যাদের শারীরিক এবং মানসিক দুটো ধরনেরই দৌর্বল্য পুরুষদের কাছে বিশেষভাবে রিমার্কেবল হতো। কিন্তু বেশ কিছু দশক ধরে সেই ভাবনা পরিবর্তন হয়েছে। সব পুরুষের না হলেও সব বুদ্ধিযুক্ত মানুষের মধ্যে এই পরিবর্তন হয়েছে আশা করি। তো gender equality is a fundamental human right where individuals of all genders enjoy the same rights, responsibilities and opportunities. এই রাইটটা অনুযায়ী বা এই সূচকটা অনুযায়ী সব রকম লিঙ্গ, এখন একটা থার্ড জেন্ডার আছে, এই ধরনের নানা রকম লিঙ্গের কথা আমরা শুনতে পাই, সব ধরনের লিঙ্গের জন্য সমাজ কিন্তু উন্মুক্ত থাকবে। শুধু উন্মুক্ত নয়, সামাজিক সুবিধা, সামাজিক সুযোগ সকলের জন্য সমানভাবে আসবে। সেটা যোগ্যতা হলে যোগ্যতা, সুবিধা হলে সুবিধা, সব ধরনের লিঙ্গের মানুষেরা সমান সুযোগ পাবে।
এখানে কেবলমাত্র ফার্স্ট জেন্ডারই পাবে এটা কিন্তু নয়, এটা কিন্তু একেবারেই কাজের কথা নয়। একটা সোসাইটি সকলকে নিয়ে ভালো থাকে, যেমন আমাদের প্রতি মুহূর্তে আমরা ছোটবেলা থেকে শুনে বড় হই যে কাউকে বাদ দিতে নেই, সবাইকে ইনক্লুড করতে হয়। এক্সক্লুড করা মানে তুমি কিন্তু দুর্বল হচ্ছ। হ্যাঁ, তোমার চলাফেরার পথে কেউ যদি খুব অসুবিধা সৃষ্টি করে সেক্ষেত্রে বিষয়টা অন্য, কিন্তু আমরা অনেক ছোট ছোট বিষয়ে মানুষকে পরিহার করি, বর্জন করি, পছন্দ করি না, কারণ খুঁজে পাবে না, কিন্তু মনে হয় ওকে আমার ভালো লাগছে না। তো এই ধরনের বিষয়গুলো খুব ব্যক্তিগত ক্ষেত্রে মাইল্ড আমরা করে থাকি, কিন্তু যখন সামাজিকভাবে বৃহত্তর ক্ষেত্রে বৃহত্তর কাজে অংশগ্রহণ করব, এই ধরনের বিষয়গুলোকে আমরা মাথায় রেখে চললে কিন্তু আমাদের নিজেদেরই সোশ্যাল অ্যাকসেপ্টেন্স হারিয়ে যাবে, আমরাই সামাজিকভাবে পিছিয়ে পড়ব, সামাজিক সাফল্য আমাদের হাতের বাইরে চলে যাবে। It is a core pillar of the United Nations 2030 Agenda for Sustainable Development, which aims to achieve gender equality and empower all women and girls. সকল কন্যা, সকল মহিলাদের, সকল লিঙ্গের মানুষের জন্য এই পৃথিবীটা সমান হোক 2030-এর এই এজেন্ডা রয়েছে আমাদের সমাজের জন্য। যে দেশেই সেই এজেন্ডা নেওয়া হোক না কেন, এটা কিন্তু গ্লোবাল এজেন্ডা, এটা আমাদের সকলের একটা মনের আশা, আমাদের দাবি। নেক্সট হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, এনশিওরিং ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। আমরা সমাজে যখন বাস করি, সামাজিকভাবে সব মানুষের সঙ্গে একই মাটি, একই জল, একই আকাশ, একই বাতাস, এগুলোর মধ্যে আমরা বিলং করি। এছাড়াও মাটির তলা থেকে উৎপাদিত হয় অনেক সম্পদ, বিদ্যুৎ তৈরি হয়, একটা শক্তি, নানা রকম শক্তি উৎপাদন করা হচ্ছে, তেল থেকে আসছে শক্তি, টারবাইনের জলের গতিতে টারবাইনের চাকা ঘুরিয়ে আসছে শক্তি, সোলার পাওয়ার আসছে। এই সমস্ত শক্তি আমরা আমাদের নিজেদের কাজে লাগাচ্ছি সামাজিক উন্নয়নের জন্য। শুধু সামাজিক উন্নয়ন না, ব্যক্তিগত ক্ষেত্রেও আমরা বেঁচে থাকার জন্য ওগুলোকে আমরা ব্যবহার করছি। কিন্তু এই সম্পদের সঠিক বন্টন কি সবার হয়েছে? সবার থাকে? কেউ এক ফালি জমিতে 10 জন থাকে, কেউ বিরাট প্রাসাদে 2 জন থাকে। এই যে অসম বন্টন, হ্যাঁ নিশ্চয়ই যোগ্যতার ভিত্তিতে হয়েছে, কিন্তু কোথাও গিয়ে একটা পয়েন্টে যাদের কম যোগ্যতা তারা কি আরো বেশি ডিপ্রাইভড হয়ে যায় না? তারা কি অন্যায়ের শিকার হয় না? কোথাও কিন্তু হয়। এই জায়গাটাকে আমাদের নজর দিতে হবে যে আমরা পৃথিবীতে এসেছি, আমাদের সকলের কিন্তু একটা ন্যূনতম অধিকার সমান, অপটিমাম, সবটা সমান অধিকার নয়, একটা অপটিমাম অধিকার রয়েছে সেগুলো ভোগ করার, সেখান থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না হয়। এখান থেকে আমরা চলে যাচ্ছি ক্লিন ওয়াটার। Access to clean water is a fundamental human right. Yet as of 2026, it remains a critical global challenge. Clean or safely managed water is defined as water from an improved source like piped water or boreholes that is located on premises, available when needed and free from contamination. Clean water, আমি আগেই বললাম, স্বচ্ছ জল, পরিচ্ছন্ন জল, রোগমুক্ত জল, আমাদের এটাও কিন্তু সামাজিক অধিকার। জলকে পরিশুদ্ধ করা হয় এবং সেই পরিশুদ্ধ জল বন্টিত হয় সবার মধ্যে, সেখানেও কিন্তু অসম বন্টন দেখা যায়। বিশেষ করে যারা রাস্তায় বাস করেন তাদের জন্য কিন্তু আলাদা করে কোনো ব্যবস্থা রাখা হয় না। কোথাও কোথাও দেখা যায় কোনো ব্যক্তিগত প্রচেষ্টায় বা কোনো সংগঠনগত প্রচেষ্টায় সেগুলো থাকে, কিন্তু তারা তাদের ম্যাক্সিমাম ব্যবহারের জন্য কিন্তু অত্যন্ত সংক্রামিত জল ব্যবহার করে। তারা পরিশুদ্ধ জলের নাগাল বিশেষ পায় না। বিশেষ করে জল এখন যেখানে
এতটাই দামি হয়ে যাচ্ছে যে তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। কিন্তু ওই যে বললাম, একটা অপটিমাম অধিকার আমাদের প্রত্যেকের রয়েছে সমাজে। সেই সমাজের মানুষ যদি সেই উচ্চতায় নিজেদের না পৌঁছতে পারে যে তারা জলটুকু ব্যবস্থা নিজেদের পরিচ্ছন্ন করবে, তাহলেই রোগ ছড়াবে। আর রোগ যখন ছড়াবে তখন কিন্তু যাদের ক্ষমতা আছে তাদের কাছে যাবে না, তা কিন্তু নয়। সুতরাং একটা সমাজকে ভালো করতে গেলে সমাজের মানুষগুলোর এতটাই ডেভেলপমেন্ট দরকার যে তারা প্রত্যেকে যেন ক্লিন ওয়াটারটা তারা পায়। এরপর আমি চলে যাচ্ছি স্যানিটেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাইজিনের জন্য। Sanitation involves providing facilities and services for the safe management of human waste, wastewater, and solid waste to maintain hygienic conditions and prevent disease, encompassing toilets, sewage systems, and hand washing. পরিচ্ছন্নভাবে সমস্তটা ম্যানেজ করার জন্য যে পর্যাপ্ত পরিমাণ জল, পরিচ্ছন্ন পরিবেশ দরকার স্যানিটেশনের জন্য, সব রকম লিঙ্গের মানুষের স্যানিটেশনের জন্য, সেই জায়গাটা কিন্তু আমাদের গ্র্যাব করতে হবে। একটা সোসাইটিকে সুস্থভাবে থাকতে গেলে, সুস্থভাবে ভালোভাবে থাকতে গেলে, বাঁচতে গেলে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। শুধুমাত্র আমাদের স্যানিটেশন মানে শুধুমাত্র ওয়েস্ট প্রোডাক্ট ফেলা নয়, ওয়েস্ট প্রোডাক্টের জায়গাগুলো পরিচ্ছন্ন রাখা এবং ওয়েস্ট প্রোডাক্টটা ঠিক মতো ব্যবস্থা করা, ম্যানেজমেন্ট করা, এটাও গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব রয়েছে সমাজের। অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, পরিচ্ছন্ন এবং ক্ষমতার মধ্যে আয়ত্তাধীন শক্তির ব্যবহার। কিছু শক্তি আছে যেগুলো এত হাইলি পেড যে আমাদের সকলের পক্ষে সমানভাবে সেগুলো ব্যবহার করা সম্ভব হয় না, কিন্তু শক্তিকে সেই জায়গায় অ্যাফোর্ডেবল হিসেবে যোগান দিতে হবে যেখানে সব মানুষ সেই শক্তির সুবিধাটা পায়। এবং শুধু পায় নয়, সেই শক্তিটাকে পরিশুদ্ধ হতে হবে। সেই শক্তিটাকে আমরা সুবিধা নিলাম কিন্তু পরিবেশ অবিশুদ্ধ হয়ে গেল, সেটা কিন্তু আমাদের কাম্য নয়। নেক্সট হচ্ছে ওয়ার্ক অপরচুনিটি। সব থেকে বার্নিং প্রবলেম অলওয়েজ ইন অল সোসাইটিস, স্পেসিফিক্যালি ইন ইন্ডিয়ান সোসাইটি, বার্নিং প্রবলেম ওয়ার্ক অপরচুনিটি। চেষ্টা করা হচ্ছে সরকারিভাবে বেসরকারিভাবে, কিন্তু প্রপারলি ম্যানেজড বা প্রপারলি ডিস্ট্রিবিউটেড ওয়ার্ক অপরচুনিটি এখনো পর্যন্ত আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি, কিন্তু পৌঁছানোর দরকার। Work opportunities, the availability of chances for people to engage in employment, gain experience, develop skills, and advance professionally, encompassing traditional jobs, internships, training, or even self-employment, driven by economic conditions and influenced by individual skills and societal factors like location. সবকিছু অনুযায়ী, আমার লোকেশন অনুযায়ী, আমার ক্ষমতা অনুযায়ী, আমার স্কিলস, পার্টিকুলার স্পেসিফিক কিছু স্কিলস অনুযায়ী, আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, আমার ইকোনমিক কন্ডিশন অনুযায়ী সঠিক এমপ্লয়মেন্ট জরুরি। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ভাবে এই জিনিসগুলোর ভিত্তিতে তার কর্মসংস্থান অত্যন্ত জরুরি। এই কর্মসংস্থানের উপর ডিপেন্ড করে আমি এতগুলো যে ইন্ডিকেটর বললাম সেগুলো কিন্তু ওঠে না। একটা সমাজে যত কর্মসংস্থান থাকবে তত ভালো থাকবে বাকি ইন্ডিকেটরগুলো। এরপর আমি চলে যাচ্ছি ইউনিট 2। এতক্ষণ আমি পড়ালাম ইউনিট 1। ইউনিট 2 হচ্ছে, এখানে হচ্ছে লাইফ স্কিলস এর কনসেপ্ট। আমাদের জীবনটাকে আমরা কিভাবে কতটুকু ভালোভাবে বাঁচতে পারি, তার জন্য স্পেশাল কি কি স্কিলস দরকার আমাদের, আমরা কিভাবে ব্যক্তিগত প্রচেষ্টায় সেই স্কিলস গুলোকে ডেভেলপ করতে পারি। লাইফ স্কিলস, দেখো আমরা জীবনে অনেক কিছু থাকা সত্ত্বেও অনেক কিছু ভালো থাকা গ্র্যাব করতে পারি না। আমাদের শিক্ষাগত যোগ্যতা আছে অনেকের, কিন্তু আমরা ভালো কমিউনিকেট করতে পারি না। আমাদের প্রচুর ট্যালেন্ট আছে, হয়তো কালচারাল ট্যালেন্ট আছে, কিন্তু আমরা
লোকের সামনে কোনো বক্তব্য রাখতে পারি না, ইজি ওয়ে নয় কমিউনিকেশনে, আমরা খুব ইজি গোয়িং নয়। নিজের সম্পর্কে জানি না আমার যে এত কিছু আছে, আই ক্যান ডু অল দোজ থিংস, আমি জানি না। আমার চিন্তার ক্ষমতা রয়েছে কিন্তু করি না, জানি না কোন পথে করলে ক্রিয়েটিভিটি বাড়বে। স্ট্রেস ম্যানেজমেন্ট করতে শিখছি না। স্ট্রেস সকলের হয়, এরকম নয় যে স্ট্রেস কোনো একটা পার্টের বেশি, মানে বেশি কম আছে, কিন্তু কারোর জীবনে মনে হয় যেন দেখে ওর বোধহয় কোনো স্ট্রেসই নেই। একই সঙ্গে চাকরি করা হয়, অথচ পাশের জন ভাবছে আমি তো সবসময়, আমার এত সমস্যা, ওর জীবনে কোনো স্ট্রেস নেই। আমরা ভুলে যাই একটা স্ট্রেস ম্যানেজমেন্ট বলে শব্দ আছে, অনেকে সেটা খুব ভালো পারে, শিখতে হয়। স্ট্রেস ম্যানেজমেন্ট স্কিলস, সেটা ডেভেলপ করতে হয়। এমপ্যাথি, সিম্প্যাথি ডেভেলপ করতে হয় ভালোভাবে বাঁচতে গেলে। অন্যের প্রতি যারা আমাদের কাছে রয়েছে তাদের এমপ্যাথেটিক্যালি সিম্প্যাথেটিক্যালি ব্যবহার করতে হয়। আমরা উদাসীন থাকি, অনেক সময় মনে হয় অনেক কথা বলেছি, বেশ করেছি, সে হার্ট হয়েছে, আমি সেই জন্যই বলেছিলাম, কিন্তু না, আমি যদি কোনো কথা বলে থাকি তাতে যদি সে হার্ট হয়ে থাকে, হয়তো ন্যায় কথা বলেছি, আবার তাকে ওয়ার্ম দিয়ে কাছে টানাটার দায়িত্ব কিন্তু আমার। দ্যাট ইজ সিম্প্যাথি, দ্যাট ইজ এমপ্যাথি। এমপ্যাথি হচ্ছে একেবারে কোনো মানুষের কষ্টের জায়গাটাতে নিজেকে বসিয়ে ভাবা, আর সিম্প্যাথি হচ্ছে তার কোনো বিশেষ প্রয়োজনে তাকে সেই জায়গাটাকে আশ্বস্ত করা। প্রবলেম সলভিং এন্ড ডিসিশন মেকিং অবশ্যই দরকার। জীবনে সমস্যা আসবে, সমস্যার মোকাবিলা করার মতো বুদ্ধি সকলেরই কম বেশি থাকে, শুধু প্রয়োগ জানা থাকে না, সেইগুলো জানতে হবে। তাহলে লাইফ স্কিলসকে আমাদের ডেভেলপ করতেই হবে। কতগুলো উপায় করতে হবে আমি তোমাদের একটা ঝলক দিলাম। এই দেখো, এখানে আমি একটু ডিস্টিংটিভলি বলেছি ডিফারেন্ট লাইফ স্কিলস: সেলফ অ্যাওয়ারনেস, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ইন্টারকমিউনিকেশন, এমপ্যাথি, কোয়ালিটি অফ লাইফ। দেখো, সেলফ অ্যাওয়ারনেস মানে নিজেকে জানা। নিজেকে জানাটা খুব জরুরি। অনেক সময় আমরা জানতে পারি না যে আমার এটা নেই, এটা আমি পারি না, মানতে পারি না। আমরা বলি হ্যাঁ আমি পারছি বা পারবো। আমরা এমন অসম লড়াইতে যোগদান করি যেখানে অবিসম্ভাবী আমাদের হার, সেই হারটা তখন মানতে পারি না। তাই সবার আগে, অথবা আমার কোনো কোয়ালিটি আছে, আমি সেটাকে কোনোদিন অনুসন্ধানই করলাম না, আমি ভেবে নিলাম যে বাবা সবার আছে, আমি বাবা পারিনি। এই যে দুটো বিষয়, আমরা অনেক সময় নানা রকম প্রবলেমে পড়ি, তো সেটার জন্য সেলফ অ্যাওয়ারনেস জরুরি। নেক্সট, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, মেন জায়গা। সোশ্যাল ওয়েলবিং এর যদি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যদি কোনোটা থাকে পার্সোনাল ক্ষেত্রে, সেটা আমি বলবো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। যে ব্যক্তি মানুষ হয়ে অন্যান্য সকল মানুষের সঙ্গে আমার সম্পর্কটা কতটা সদর্থক। আমি কিন্তু গভীরতা মিন করছি না, সব মানুষের সঙ্গে খুব সুগভীর সম্পর্ক হয় না, কিন্তু সম্পর্ক একটা অপটিমাম থেকেই যায়। যে দোকানে থেকে আমি রোজ দোকান করি সকালবেলা গিয়ে, তার সঙ্গেও একটা ডিস্ট্যান্ট হলেও রিলেশন থাকে, যেটা কিন্তু সময়ের সাথে সাথে আরো ক্লোজ হয়। হ্যাঁ, একটু ওয়ার্ম থাকে রিলেশনে। কোথায় কতটা ওয়ার্ম থাকবে, কোথায় কতটা ডিস্টেন্স জরুরি, বেশিটাও জরুরি না, কমটাও না। এই যে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর সোশ্যাল ওয়েলবিং। এমপ্যাথি অবশ্যই সিম্প্যাথির থেকেও যেটা জরুরি। সিম্প্যাথি হচ্ছে যে বললাম কারোর কোনো সমস্যা হয়েছে, তাকে আরে আমি আছি তোর পাশে। আর এমপ্যাথি হচ্ছে আমি ওই জায়গাটাতে নিজেকে বসিয়ে দেখবো আমার কতটা পেন হচ্ছে, আমি সেই জায়গা থেকে তাকে নার্চার করবো। নিজেকে ওই জায়গায় বসিয়ে দেখা, সোজা কথা, এটা হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি অনেক বেশি গভীর। সিম্প্যাথিতে কোথাও করুণা থাকে, কোথাও অনুকম্পা থাকে, কোথাও লজ্জা থাকে অপর পক্ষ থেকে যে নিতে পারে না। এমপ্যাথি থাকলে শিওর সে গ্রহণ করবে তোমার থেকে সাহায্য। তুমি যেভাবে তাকে আগলাবে যেন অ্যাজ ইফ তোমার নিজের হয়েছে, সেটা সে বুঝবে। কোয়ালিটি অফ লাইফ, লাইফের কোয়ালিটি
খাদ্য, বস্ত্র, বাসস্থান, পরিমণ্ডল ইত্যাদির কোয়ালিটি অফ লাইফ কিন্তু ভালো হতে হবে। এটা জরুরি একটা লাইফ স্কিল ডেভেলপমেন্টের জন্য। খুব পুয়ার কোয়ালিটি অফ লাইফ হলে লাইফ স্কিল ডেভেলপ করা এটা সহজ হয় না। সেলফ অ্যাওয়ারনেস is the ability to recognize and understand your own emotions. আমি সেলফ অ্যাওয়ারনেস সম্পর্কে বলে দিয়েছি, আবারও বলছি, এখানে নিজের সম্পর্কে যত জানবে তত তুমি অন্যকেও বুঝতে পারবে এবং নিজেকে বোঝাতেও পারবে। এই বিষয়টা নিজেকে যতটা জানবে, একটু আগে বললাম যে ডিসিশন মেকিং গুলো পারফেক্ট হবে। আমি বুঝছি না যে আমি ওটা পারি না, আমি ডিসিশন নিয়ে নিলাম আমি ওই কাজটাতে অংশগ্রহণ করি, ন্যাচারালি আমি পিছিয়ে যাচ্ছি। Self awareness is the ability to recognize and understand your own emotions, thoughts, behavior. শুধুমাত্র কোয়ালিটি নয়, নিজের ইমোশনকে বুঝতে হয়, থটকে বুঝতে হয়, বিহেভিয়ার বুঝতে হয়, নিজের স্ট্রেংথ আর উইকনেস বুঝতে হয়। এই সব হচ্ছে একটা সেলফ অ্যাওয়ারনেস। অ্যাক্টিং লাইক ইন্টারনাল মিরর, মানে নিজের সম্পর্কে সবকিছুর একটা মিরর যেন নিজের কাছে থাকে। যে দর্পণটা দেখে আমরা, যে মিররটা দেখে আমরা বুঝে যাবো যে আমার কিন্তু এটা আছে আর এটা নেই। ইন্টারপার্সোনাল রিলেশন অবশ্যই এটা নার্চার করা জরুরি। আমি বললাম is a strong social or emotional connection between two or more people, ranging from brief to enduring, based on factors like love, trust, shared goals, or social commitment, forming the basis of family, friendship, work, and romantic bonds, crucial for well-being, but facing challenges like poor communication or cultural differences. যত রিলেশনশিপ স্ট্রং হবে, যার সঙ্গেই হোক সেই জাতীয় রিলেশনশিপ স্ট্রং হবে, বিশ্বাস থাকবে। বিশ্বাস থাকাটা খুব জরুরি যে কোনো রিলেশনশিপে। ভালোবাসা বা ওয়ার্মথ যেটা বললাম সেটা তো অপটিমাম থাকতেই হবে, সেটা ভ্যারি করলেও সেটা কিন্তু যে কোনো রিলেশনশিপের জন্য জরুরি। ইন্টার কমিউনিকেশন, নিজেদের মধ্যে ভীষণ রকম ভাবে কমিউনিকেটেড থাকতে হবে। কেউ পার্টিকুলার কারোর প্রতি এত উদাসীন যে তার বিষয়গুলোকে চোখে পড়লই না, বা রীতিমতো ডেলি সংযোগটা থাকলো না। কর্মক্ষেত্রে, পরিবারে আমি অনেক মানুষ দেখেছি বা তোমরাও হয়তো খেয়াল করেছো, আছে পরিবারে, নিচ্ছে সুবিধা কিন্তু থেকেও নেই। দ্যাট পারসন ইজ নট কানেক্টেড উইথ হিজ অর হার মাদার, ফাদার অর সিস্টার, ব্রাদার অর আদার্স। কেন যে নেই, সে কিন্তু আছে অথচ নেই, এই বিষয়টা কিন্তু ঠিক না। সবসময় কানেক্টেড থাকতে হবে, অন্যের সুবিধা অসুবিধাটাকে মাথায় রাখতে হবে, তবে তুমিও কিন্তু তোমার সমস্ত বিপদে হেল্প পাবে। বাবা মা বাই ডিফল্ট তারা দেন, কিন্তু তাদের প্রতিও যদি তুমি কানেক্টেড থাকো, তুমি সতর্ক থাকো, তাহলে কিন্তু সেক্ষেত্রে বাবা মা অনেক বেশি করে বা অন্যান্য মানুষেরাও অনেক বেশি কনসার্ন থাকবে সেই ব্যক্তির সম্পর্কে। আর এই কমিউনিকেশন সিস্টেম আজকে যে টেকনোলজি বেসড হয়ে গেছে সেই সম্পর্কেও কিন্তু নলেজ অপটিমাম রাখতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য কানেকশনে আমরা কিন্তু এটা খুব বেশি জরুরি আজকের দিনে দাঁড়িয়ে। এমপ্যাথি, আমি বলেছি এমপ্যাথি ইজ দ্য আর্ট অফ স্টেপিং imaginatively into the shoes of another person, understanding their feelings and perspectives and using that understanding to guide your actions. এই যে একটু আগে আমি বললাম এমপ্যাথি মানে সেই মানুষটার জায়গায় নিজেকে বসিয়ে ভাবা। এখানে এই কোটেশনটা সেটাই মিন করছে যে অন্য মানুষের জুতোয় পা গলিয়ে দেখো সেই মানুষটার জীবনের কতখানি দুঃখের গভীরতা, তবেই তুমি তাকে তোমার সব থেকে বড় যে দেওয়া, তোমার সব থেকে বড় যে গাইডেন্স সেটা তুমি দিতে পারবে। এরপর হচ্ছে কোয়ালিটি অফ লাইফ, যেটাকে অনেক বেশি উন্নত করা দরকার আজকের দিনে দাঁড়িয়ে। এত কমপ্লেক্স সোসাইটি এবং এত আপডেটেড সোসাইটি, যে আমাদের অনেক বেশি নলেজিয়াস থাকতে হয় এবং তার জন্য আমাদের কোয়ালিটি অফ লাইফটাকেও আমাদের বেটার করতে হয়। খুব পুয়ার কোয়ালিটি অফ লাইফ থাকলে আমরা কিন্তু এই ধরনের সব রকম সোশ্যাল কানেকশন, সব রকম ফিনান্সিয়াল স্টেবিলিটি,
পার্সোনাল ফুলফিলমেন্ট, এগুলো কিন্তু আমরা ক্র্যাক করতে পারবো না। এবার আমি দেখছি স্ট্র্যাটেজিস ফর এনহান্সিং হেলদি সোশ্যাল লাইফস্টাইল। এবার কি করে বাড়াবো, করে একটু একটু করে আমাদের রিলেশনশিপটাকে ভালো করব, কি করে আমাদের কোয়ালিটি অফ লাইফকে ভালো করব, কি করে আমাদের সব রকম সোশ্যাল ওয়েলবিং কে আমরা একটু ভালো করতে চাই। তো আমাদের আমাদের নিজস্ব কিছু প্রচেষ্টা দরকার। ইনক্রিজিং আন্ডারস্ট্যান্ডিং সেলফ, নিজেকে আরো বুঝতে চেষ্টা করি, আরো ইনডিফারেন্টলি জাজ করতে চেষ্টা করি। ইনক্রিজিং সিম্প্যাথি, সিম্প্যাথিটা আরো বাড়াতে চেষ্টা করি। রিলেশনশিপ ডেভেলপ করতে চেষ্টা করি। ডেভেলপিং প্রবলেম সলভিং স্কিল, প্রবলেম সলভিং স্কিলটা বাড়াতে চেষ্টা করব। ডিসিশন মেকিং স্কিল বাড়াতে চেষ্টা করব। ক্রিয়েটিভ থিঙ্কিং, এই যে এত কিছু করবো তার জন্য একটা সৃজনাত্মক চিন্তন দরকার, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। নানা রকমের, যে সব রকম পরিস্থিতি জীবনে প্রতিদিন পাই না, নিত্য নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হই। নতুন পরিস্থিতিতে প্রেজেন্স অফ মাইন্ড নিয়ে, ক্রিয়েটিভ মাইন্ড নিয়ে সমস্যার সমাধান করা, এটা হচ্ছে সব থেকে জরুরি, একটা প্র্যাকটিসের ব্যাপার। রেজিলিয়েন্স, সহনশীলতা তো অবশ্যই জরুরি। ধৈর্যচ্যুতি, সহ্য ক্ষমতার চ্যুতি যদি ঘটে, খুব বেশি আমরা সোশ্যালি অ্যাকসেপ্টেড হব না, বা সোশ্যাল ওয়েলবিং আমাদের ভালো থাকবে না। অ্যাট লাস্ট চলে এলাম কন্ডিশনস ফর ডেভেলপিং লাইফ স্কিলস: এডুকেশন, কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স, সেলফ লার্নিং অ্যান্ড সেলফ এডুকেশন, প্র্যাকটিস, ডেভেলপিং রিলেশনশিপ। কি করে লাইফ স্কিলটাকে আমরা ডেভেলপ করব? এডুকেশন বাড়াবো, অবশ্যই লাইফ স্কিল ডেভেলপ করতে গেলে বিভিন্ন ধরনের এডুকেশন বাড়াতে হয়। শুধুমাত্র প্রথাগত ট্র্যাডিশনাল এডুকেশন দ্বারা আমরা সব রকম লাইফ স্কিল ডেভেলপ করতে পারি না, অনেক স্পেসিফিক এডুকেশন আমাদের দরকার হয়। কাউন্সেলিং এন্ড গাইডেন্স, প্রয়োজন হলে প্রফেশনালের হেল্প নেব। কাউন্সেলর, গাইডেন্স, গাইড যারা করেন, সাধারণ গাইডেন্স আমরা বাবা মা, পাড়া প্রতিবেশী বা শিক্ষিত কোনো মানুষের থেকে পেয়ে থাকি, কিন্তু প্রফেশনাল হেল্প কাউন্সেলররা করেন, তাদের কাছে গিয়ে আমরা পার্টিকুলার কোনো বিষয় যদি দিশাহারা বোধ করি বা আরো বেশি করে নিজের ডেভেলপমেন্ট চাই, আমরা যেতে পারি। সেলফ লার্নিং অ্যান্ড সেলফ এডুকেশন অবশ্যই জরুরি। প্র্যাকটিস, এই যে এতক্ষণ আমি যে স্ট্র্যাটেজিস গুলো বললাম, সেগুলোর খুব ওয়েল প্র্যাকটিস দরকার। আর ডেভেলপিং রিলেশনশিপ, আমাদের একটা লক্ষ্য থাকা উচিত যে কোনো রিলেশনশিপটাকে খারাপ দিকে না যেতে দেওয়া, এবং অবশ্যই উন্নয়নের পথে রাখা। সেটা যেভাবে হোক, সেটা কম কথা বলেও রাখা যায়, বেশি কথা বলেও রাখা যায়, কিন্তু আলটিমেটলি রিলেশনশিপটা যেন স্ট্রং হয়। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট 2 ইউনিটে, আজকের মতো এই ফার্স্ট 2 ইউনিটের বিষয়টা আমাদের শেষ হলো পড়ানোটা। আশা করি তোমরা বুঝেছো। থ্যাংক ইউ অল।